হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। আজকের এপিসোডে আমরা NIOS অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিংয়ের 12 ক্লাসে যারা পরীক্ষা দিচ্ছ অর্থাৎ 12 স্ট্যান্ডার্ডে যারা পরীক্ষা দিচ্ছ এবং তারা ইতিহাসকে নিজের পাঠ্য এবং নির্বাচিত বিষয় হিসাবে গ্রহণ করেছো, সেখানকার সিলেবাস অনুসারে আজকে 3rd চ্যাপ্টার অর্থাৎ হরপ্পা সভ্যতা নিয়ে এখানে আলোচনা করা হবে। হরপ্পা সভ্যতা নিয়ে আলোচনা করার অ্যাকচুয়ালি মেন হচ্ছে কোয়েশ্চেন আনসার্স নিয়ে আলোচনা। তবে হরপ্পা সভ্যতা কোয়েশ্চেন আনসার নিয়ে আলোচনা করার আগে হরপ্পা সভ্যতা সম্পর্কে একটা সামান্য বা ছোট একটা ডেসক্রিপশন দিতে চাই। হরপ্পা সভ্যতা এটা হচ্ছে ভারতীয় উপমহাদেশ তথা বিশ্বের প্রথম একটা বা উন্নততম সভ্যতা। হরপ্পা সভ্যতার প্রত্যেকটা নগরের আমরা দেখব দুটি করে ভাগ আছে। প্রথম ভাগটি হচ্ছে সিটাডেল বলা হচ্ছে, পরের ভাগটা লোয়ার টাউন। যখন কোয়েশ্চেন আনসার আলোচনা করব সিটাডেল কি লোয়ার টাউন কি আমরা বুঝবো। সিটাডেল মূলত আমরা মনে করা হয় যে ঐতিহাসিকরা বলেন যে সিটাডেলে যারা প্রশাসন ব্যক্তি বা প্রশাসন স্তরের যারা ব্যক্তি বা পুরোহিত মানুষরা বসবাস করেন, এবং লোয়ার টাউন বা নিচু নগরগুলোতে সাধারণ মানুষ বা মানে সাধারণ যেসব জীবিকা নির্বাহ করে সেই সব মানুষেরা সেখানে বসবাস করে। এই সময় কিন্তু একটা উন্নততর কর ব্যবস্থাও ছিল। কর ব্যবস্থার ধারণা এবার কোথা থেকে পাওয়া যায়? এইটা অনেকের মতে যে শস্যাগার পাওয়া গেছে, যে শস্যাগার, যে বৃহৎ শস্যাগার পাওয়া গেছে, সেই শস্যাগারকে অনেক ঐতিহাসিকরা মনে করেন সেখানে কি হতো, যে সারপ্লাস মানে এগ্রেরিয়ান সারপ্লাস অর্থাৎ কৃষিজ উদ্বৃত্ত আসতো সেটাকে সাধারণ মানুষরা কর হিসাবে দিতেন এবং সেখানে সেটা সংরক্ষণ করা হতো। এইভাবে অনেকেরা মনে করেন যে এই যে পাওয়া গেছে, যে বৃহৎ শস্যাগারটি পাওয়া গেছে, সেটা তার থেকে মনে করে যে এটা একটা ব্যাংকের সাথে অনেকে তুলনা করছেন, যাকে বলা হচ্ছে এখানে সেই সময়কার মানুষ তারা কর দিতেন জন্য। এরপর আসতে হচ্ছে আমরা যে মহেঞ্জোদারোতে বিশাল স্নানাগার পাই, তার পিছনেও বিভিন্ন ঐতিহাসিকরা মনে করেন যে ধর্মীয় একটা আবেগ বা ধর্মীয় একটা অ্যাসপেক্ট এখানে জড়িয়ে আছে। এই নানাভাবেই কিন্তু গড়ে উঠেছে হরপ্পা সভ্যতার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ সেটা সব থেকে উন্নততম পর্যায়ে ছিল। কিন্তু একটা জিনিস মনে রাখবে, সব জিনিসেরই তো ক্ষয় আছে। হরপ্পা সভ্যতার কিন্তু ক্ষয়টা ঘটেছিল। ক্ষয়টা ঘটেছিল কখন? আদি পর্যায়ে না, পরিণত পর্যায়ে এসে। পরিণত পর্যায়ে কি দেখা যাচ্ছে যে হরপ্পা সভ্যতার নগরগুলো বিভিন্ন কারণবশত ধ্বংস হচ্ছে বা তার জৌলস তারা হারিয়ে ফেলছে। কিভাবে? কেউ মনে করছেন যে যেহেতু সে সময়কার বাড়িঘর ধর পোড়ামাটি দিয়ে তৈরি করা হতো, পোড়ামাটি ইট দিয়ে তৈরি করা হতো, এই পোড়ামাটি ইটের সোর্স কোথা থেকে? মাটি ইট তো বানালাম, কিন্তু সেটা পুড়িয়ে শক্ত করবো কি দিয়ে? আগুনের দ্বারা। আগুনটা পাবো কোথা দিয়ে? গাছ কেটে তার ডাল পুড়িয়ে আগুন পাবো। তাই বলা হয়েছে যে নির্বিচারে গাছ পোড়ানোর ফলে বা গাছ কাটার ফলে কি হয়, একটা হয় বৃষ্টির যে পরিমাণ কমে যাওয়া, যার জন্য কৃষিকাজে একটা প্রভাব পড়ছে। পরবর্তীকালে দেখা যাচ্ছে বন্যা প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থা অনেকটা কমে যাচ্ছে। এটা একটা। ভূমিকম্প একটা কারণ। বিভিন্ন ধরনের প্রাকৃতিক কারণকে এখানে ঐতিহাসিকরা মনে করেছেন যে না, এটা একটা কারণ হতে পারে, যে প্রাকৃতিক কারণ হতে পারে হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণ বা ধ্বংসের পিছনে। এছাড়া অনেকে মনে করেন বহির্দেশীয় বা বহিঃশত্রু আক্রমণ। বহিঃশত্রু আক্রমণ হিসেবে বহিঃশত্রুরা কারা সেটা আবার অনেকে মনে করেছেন আর্যরা, বা অনেকে মনে করেন যে না, কেউ এসেছে এবং এই হরপ্পার বাসীরা তারা তাদেরকে বা বহিঃশত্রুদেরকে প্রতিহত করতে অক্ষম ছিলেন, যার ফলে কি হয়েছে, এই সভ্যতার পতন ঘটেছে। অনেক ঐতিহাসিকরা মনে করেছেন যে না, হরপ্পা সভ্যতার বাসীরা এতটা উন্নততরা হলেও তাদের প্ল্যানিং বা তারা এক জায়গায় বা একটা অর্থোডক্স মেন্টালিটি মানে একটা রক্ষণশীল মানসিকতা ছিল তাদের মধ্যে। কিরম রক্ষণশীল? কিন্তু না, তারা একটা জায়গায় থাকবে, তারা বিষয়টাকে আরো বেটারমেন্টের দিকে এগোবে না। শেষ অবধি বলে দিই, হরপ্পা সভ্যতার যে বিস্তারটা, উত্তর দিকে ছিল হচ্ছে কাশ্মীরের মান্ডা অঞ্চল, দক্ষিণ দিকে মহারাষ্ট্র দাইমাবাদ, পূর্বের দিকে ছিল হিন্দালপুর এবং পশ্চিম দিকে ছিল হচ্ছে আফগানিস্তান সৌতুগাই। অর্থাৎ ইজিলি আন্দাজ করতে পারছো যে একটা দীর্ঘতর বা একটা দীর্ঘতম বিস্তার ছিল, ব্যাপক বিস্তার ছিল এই হরপ্পা সভ্যতার। এবং এই হরপ্পা সভ্যতা মূলত সিন্ধু এবং তার উপনদীকে কেন্দ্র করেই কিন্তু গড়ে উঠেছিল। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে হরপ্পা সভ্যতা কখনো গাঙ্গেয় উপত্যকার দিকে কিন্তু অগ্রসর হয়নি, এটা সর্বদা মনে রাখবে। সো এটা হলো ওভারঅল ভিউ
এবার কোয়েশ্চেন আনসার নিয়ে আলোচনা করা যাক। তো প্রথম প্রশ্ন, সিন্ধু সভ্যতাকে কেন হরপ্পা সভ্যতা বলা হয়? সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় তার কারণ হলো এই হরপ্পা প্রত্নক্ষেত্রটি প্রথম আবিষ্কৃত হয়েছে। হরপ্পা যেহেতু প্রথমে আবিষ্কৃত হয়েছে তাই জন্য এর নাম হচ্ছে হরপ্পা সভ্যতা। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার বিভিন্ন পর্যায়গুলি কি কি? এই পর্যায়গুলো কি কি? মূলত তিনটে পর্যায়। তিনটে পর্যায় কি কি? ফার্স্ট, আদি পর্যায়। আদি পর্যায়ের সময়কাল হলো খ্রিস্টপূর্ব 3500 থেকে 2600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এরপর আছে পরিণত পর্যায়, অর্থাৎ যে সময় এই সভ্যতার একদম উন্নততম উত্থান ঘটে, তার সময়কাল কি 2600 থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দ। এরপর পরবর্তী হরপ্পা যুগ। পরবর্তী হরপ্পা যুগ অর্থাৎ এই সময় হরপ্পা সভ্যতার একদম আস্তে আস্তে করে তার বিলীন হতে শুরু করে। তার সময়কাল হচ্ছে খ্রিস্টপূর্ব 2600 থেকে খ্রিস্টপূর্ব 1400 পর্যন্ত। তো এই তিনটে ফ্রেজ এবং তার কোন কোন বা কতটা তার টাইম ফ্রেম ছিল সেটা যেন ভালোভাবে মনে থাকে। এরপরের প্রশ্ন, হরিয়ানা এবং গুজরাটে দুটি হরপ্পার গুরুত্বপূর্ণ কেন্দ্র বা নগরগুলির নাম উল্লেখ করো। তো আমরা আগে একটা যে বললাম যে হরপ্পা সভ্যতার বিশাল বিস্তার সম্পর্কে, সেখানে ভারতবর্ষের বিভিন্ন নগর আছে বা বিভিন্ন শহর বা রাজ্য আছে। এই রাজ্যগুলির প্রত্যেকটা রাজ্যগুলির মধ্যে কিন্তু কম বেশি হরপ্পা সভ্যতার বিভিন্ন উল্লেখযোগ্য কেন্দ্র ছিল। তার মধ্যেই কোশ্চেনে কে চেয়েছে হরিয়ানা এবং গুজরাটের। তাহলে হরিয়ানার হচ্ছে বানওয়ালি এবং রাখিগড়ি, বানওয়ালি রাখিগড়ি, এবং গুজরাটের ক্ষেত্রে কি লোথাল এবং দোলাভিরা। হরিয়ানার বানওয়ালি রাখিগড়ি, গুজরাটের হচ্ছে লোথাল আর দোলাভিরা। দেশ ভাগের পর রাখিগড়ি হচ্ছে হরপ্পা সভ্যতার সব থেকে বড় কেন্দ্র ভারতবর্ষে। এর পরের প্রশ্ন হচ্ছে মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন? মহেঞ্জোদারো আবিষ্কার করেন হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় তিনি একজন বাঙালি প্রত্নতত্ত্ববিদ। এর পরের প্রশ্ন, আর এটি করেন হচ্ছে কোন সালে? 1921 সালটা মনে রাখবে। এর পরের প্রশ্ন আছে হরপ্পা নগর কোন নদীর তীরে অবস্থিত? আগেই বলেছি যে প্রত্যেকটা সভ্যতা বা প্রত্যেকটা যে হরপ্পা সভ্যতা যে গুরুত্বপূর্ণ কেন্দ্র তা কোনো নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তো কি সিন্ধু এবং তার উপনদী। তা কি বলছে? হরপ্পা নগরটি রাভি নদী, রাভি নদীটা কি সিন্ধু নদীর একটা উপনদী, তাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এরপরের প্রশ্ন, হরপ্পা নগর সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি কি কি? হরপ্পা নগর সংস্কৃতি তার মূলত বৈশিষ্ট্যগুলো হচ্ছে, এটা পরবর্তী ক্ষেত্রে বেশি লক্ষ্য করা গেছে। একটা হচ্ছে পরিকল্পিত নগর কাঠামো, শিল্পকর্ম, বিভিন্ন প্রকার শিল্পকর্ম আছে, যেমন হচ্ছে পুঁতি, চুড়ি, বিভিন্ন বানিয়া, জাহাজ ইত্যাদি। ব্যবসা বাণিজ্য, অন্তর্বর্তী বহির্দেশিক ব্যবসা বাণিজ্য চলতো, এবং রাজনৈতিক প্রশাসন। পরের প্রশ্ন, হরপ্পা নগরে সিটাডেলের সাধারণত কোন দিকে অবস্থান ছিল? সিটাডেল বলতে কি, একটা জাস্ট ছোট করে বলে দিই, সিটাডেল হচ্ছে উঁচু নগর বা উঁচু জায়গা। কেন, যেটা ডেসক্রিপশনেই বলেছিলাম মোটামুটি সমস্ত নগরগুলো দুটো ভাগ থাকতো, একটা উঁচু দিক একটা নিচু। এই উঁচু নগরটাকেই বলা হচ্ছে সিটাডেল। তাই এই সিটাডেলের অবস্থান ছিল হচ্ছে নগরের পশ্চিম দিকে। নগরের পশ্চিম দিকেই সিটাডেল থাকতো মূলত। সমস্ত যতগুলো ইম্পর্টেন্ট যে সেন্টারগুলো আছে সেখানে প্রত্যেকটা পশ্চিম দিকেই সিটাডেলের অবস্থান ছিল। এরপরের প্রশ্ন, কি ধরনের ইট দিয়ে হরপ্পা সভ্যতার নগরের নগরগুলির বাড়িঘর তৈরি করা হতো? কি ধরনের ইট দিয়ে? পোড়া মাটির ইট দিয়ে। পোড়া মাটির ইট দিয়ে সমস্ত বাড়িঘর দরগুলো কিন্তু তৈরি করা হতো। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন স্থানটিতে বিশাল স্নানাগার আবিষ্কৃত হয়েছে? কোন স্থানটিতে বিশাল স্নানাগার আবিষ্কৃত হয়েছে? মহেঞ্জোদারো থেকে। মহেঞ্জোদারো থেকে এই স্নানাগার আবিষ্কৃত হয়। পরের প্রশ্ন, গুজরাটের লোথাল অঞ্চলের প্রধান স্থাপত্যের নাম উল্লেখ করো।
গুজরাটের প্রধান স্থাপত্য, প্রত্নতাত্ত্বিক কোন স্থাপত্য, সেই স্থাপত্যর নাম হলো লোথালের প্রধান স্থাপত্য হলো জাহাজ বন্দর বা ডগ ইয়ার্ড। কোথাও যদি পোতাশ্রয় লেখা দেখো একই ব্যাপার। কেন এটাকে জাহাজ বন্দর বলা হচ্ছে, একটু যদি ইন্ডিয়ার ম্যাপটাকে একটু মনে করা যায় তাহলে গুজরাটের অবস্থান হচ্ছে আরব সাগরের পায়ে, একদম তীরবর্তী অঞ্চল, একদম তীরবর্তী না হলেও আরব সাগরের পারে। এবং লোথাল কোথায় অবস্থিত? এই গুজরাটেই। এই সাগরের তো খুব একটা তো পরিবর্তন হয়নি, সাগরের সেখানেই ছিল, আরব সাগর অবস্থান ওখানেই প্রায় ছিল। এবং এই আরব সাগরটাকে কেন্দ্র করেই বৈদেশিক বাণিজ্য চলতো, তাই লোথাল হচ্ছে ইম্পর্টেন্ট একটা জাহাজ বন্দর গুজরাটের। এর পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার মূল খাদ্যশস্যগুলি কি কি? মূল খাদ্যশস্য, হরপ্পা সভ্যতার মূল খাদ্যশস্যগুলি হলো গম, যব, তিল, সর্ষে, মটরশুঁটি। গম, যব, তিল, সর্ষে, মটরশুঁটি। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন দুটি কেন্দ্র থেকে ধানের নিদর্শন পাওয়া যায়? ধান যে চাষ হয়েছে তার নিদর্শন কোথা থেকে পাওয়া গেছে? লোথাল এবং রংপুর থেকে। লোথাল এবং রংপুর এই দুই কেন্দ্র থেকে কিন্তু ধানের নিদর্শন বা ধান চাষের প্রমাণ মেলে। যদি কোশ্চেনটা আসে ধান চাষের প্রমাণ কোথা থেকে মেলে, এই দুটো অঞ্চল, একই কোশ্চেনের একই অ্যান্সার হবে। এরপর, হরপ্পা সভ্যতায় তামা কোন অঞ্চল থেকে আসতো? যেহেতু আগেই বলেছি হরপ্পা সভ্যতা হচ্ছে তাম্রশ্রীয় সভ্যতা, পুরোটাই তামাকে কেন্দ্র করেই ছিল, তামার সাথে সাথে কিছু পাথরেরও ব্যবহার আমরা লক্ষ্য করেছি। কিন্তু তামার সোর্স কোথা থেকে? এই তামার সোর্স হচ্ছে রাজস্থানের ক্ষেত্রী অঞ্চল, রাজস্থানের ক্ষেত্রী অঞ্চল থেকে তামা আসতো। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতা কাপড় কি দিয়ে তৈরি করা হতো? হরপ্পা সভ্যতায় কাপড় কি দিয়ে তৈরি করা হতো? তারা যে পরিধান করতেন, হরপ্পা সভ্যতার মানুষরা পরিধান করতেন, সে কাপড় কি দিয়ে তৈরি করা হতো? সে কাপড় তৈরির মেটেরিয়াল হচ্ছে, হরপ্পা সভ্যতার কাপড় তৈরি হতো সুতি এবং পশম দ্বারা, সুতি এবং পশম দ্বারা কাপড় তৈরি করা হতো। সো এই হলো হরপ্পা সভ্যতার সামান্য কিছু শর্ট কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। আরও কিছু প্রশ্ন উত্তর আছে বা আরও কিছু যখন কোয়েশ্চেন তোমরা দেখবে, তোমাদের কোনো ধরনের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে এই চ্যাপ্টার ওরিয়েন্টেড বা এই কোর্স ওরিয়েন্টেড কোনো কোয়ারিজ থাকে, তোমরা কমেন্ট বক্সে জানিও। আজকের জন্য এতটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।